আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে এলাম এইচএসসি ফিজিক্স একাডেমিক ফাউন্ডেশন কোর্সে। তো আজকে দেখতে পাচ্ছ আমরা আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে। ফার্স্ট পেপারে কোন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? আমরা আজকে আলোচনা করব ভেক্টর নিয়ে। ওকে, তো ভেক্টর চ্যাপ্টারটা এটা হচ্ছে একাডেমিকের শুরুতেই তোমরা পড়ে থাকো ভেক্টর চ্যাপ্টার, ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2। ওকে, সো এই চ্যাপ্টারটা তোমার একাডেমিকের জন্য, অ্যাডমিশনের জন্য, সব কিছুর জন্য অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড টোটাল ফিজিক্সের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলো চ্যাপ্টার করতে গেলেই ভেক্টরের কনসেপ্ট যদি তোমার একটু ভালোভাবে জানা থাকে, ভেক্টর যদি তোমার অনেক ক্লিয়ার থাকে, তো এই কনসেপ্ট দিয়ে, ভেক্টরের কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি এর সামনের চ্যাপ্টারগুলো, নিউটনিয়ান মেকানিক্স, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, ডাইনামিক্স, এরপরে তুমি ফিজিক্স সেকেন্ড পেপারের কিছু চ্যাপ্টার আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টারেই এই কনসেপ্টগুলো কাজে লাগাতে পারবে। ওকে, এবং পরবর্তী চ্যাপ্টারগুলো তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। ভেক্টর অধ্যায়ের সকল টাইপ। ওকে, তো তোমাদের সুবিধার জন্য বলে রাখা দরকার, আমরা ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুই পেপারকেই প্রত্যেকটা চ্যাপ্টারকে টাইপে ভাগ করেছি, টাইপ ওয়াইজ ভাগ করেছি। এর ফলে যেটা হবে, প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমার পড়া অনেক গুছানো হবে এবং অনেক সহজ হয়ে যাবে। পড়া যখন অনেক গোছানো হয়, পড়াটাও আমার জন্য অনেক সহজ হয়ে যায়, তাই না? সো টাইপ ওয়াইজ ভাগ করে করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব, এবং এই টাইপ ওয়াইজ ভাগ করার ফলে আমি তোমাকে একটা ধারণা দিয়ে দিব যে কোন টাইপটা আমার কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনটা আমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউতে বেশি আসে, কোনটা আমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কোনটা বুয়েট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কোনটা ঢাবির জন্য ইম্পর্টেন্ট, কোনটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। কারণ সব টাইপ কিন্তু আমার সমানভাবে ইম্পর্টেন্ট না, কোনোটা লেস ইম্পর্টেন্ট, কোনোটা মোর ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো আমরা ক্লাসে আলোচনা করে দিব। তো আজকে দেখো আমরা সকল টাইপ নিয়ে ওভারঅল একটা আলোচনা করব যে এই চ্যাপ্টারে ভেক্টরে কতগুলো টাইপ আছে বা কতগুলো টাইপে আমরা ভেক্টরটাকে ভাগ করেছি। এবং এখানে আরেকটা কথা অ্যাড করে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা এই টাইপগুলো ভাগ করেছি গাণিতিক সমস্যা সমাধানের লক্ষ্যে। অর্থাৎ এই টাইপগুলো থেকেই তুমি অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, এগুলাতে গাণিতিক সমস্যা পাবা। এবং গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই টাইপগুলো যদি তুমি কমপ্লিট করে ফেলো, দেন আমার কাছে মনে হয় না তোমার একাডেমিক অ্যাডমিশন কোথাও কোনো প্রবলেম ফেস করতে হবে। ওকে, সো চলো আমরা দেখে নিই আমরা কী কী টাইপে ভাগ করেছি। আমরা টোটাল 18টা টাইপে ভাগ করেছি। ওকে, তো আমরা টাইপগুলো একটু দেখে নিই, খেয়াল করে দেখো। ফার্স্ট টাইপটা কি বলা হয়েছে? ফার্স্ট টাইপে বলা হয়েছে বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয়। প্রত্যেকটা টাইপ আমি ডিটেলসে পড়িয়ে দিব, জাস্ট এখানে আমরা টাইপগুলো একটু আলোচনা করে নিই, একটু জেনে নিই যে কী কী টাইপ আমরা সামনে পড়ব। তো বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয়, এটা দিয়েই আমাদের টাইপটা শুরু হয়েছে। বিন্দু বলতে বোঝানো হয়েছে স্থানাঙ্ক ব্যবস্থায়, স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা স্থানাঙ্ক বিন্দু থেকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর কীভাবে আমরা বের করতে পারি সেটা দেখব। আবার টাইপ 2তে কি বলা হয়েছে? অবস্থান ভেক্টর থেকে বিন্দু নির্ণয়, একেবারে বিপরীত প্রক্রিয়াটা। স্থানাঙ্ক বিন্দু থেকে আমি অবস্থান ভেক্টর নির্ণয় করে ফেলবো কোনো বিন্দুর। আবার কোনো একটা অবস্থান ভেক্টর দেওয়া থাকলে আমি ওইটার স্থানাঙ্ক বিন্দু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এরপরে দেখো টাইপ 3তে বলা হয়েছে ভেক্টরের মান। ভেক্টরের মান কি বোঝায়? মান বলতে বোঝায় অ্যাকচুয়ালি একটা ভেক্টরকে যদি একটা রেখাংশ দ্বারা প্রকাশ করা হয়, তো ওই রেখাংশের দৈর্ঘ্যটাই হচ্ছে ভেক্টরের মান। ডিটেলসে আমরা এগুলো আলোচনা করব। অ্যান্ড এগুলো হইতেছে একেবারেই বেসিক, একেবারেই বেসিক। এই বেসিকগুলো তোমার মাস্ট জানতে হবে ভেক্টরটা করার জন্য। এরপরে টাইপ 4 ভেক্টরের দিক কোসাইন। এটা হচ্ছে বলা যায় অনেক ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন আসে, একাডেমিকে এমসিকিউতেও আসতে পারে, যে সিকিউতে তেমন একটা ইম্পর্টেন্ট না এটা। বাট এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমাদের অনেক প্রবলেম সলভ করতে হবে। ভেক্টরের মান, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে অনেক প্রবলেম সলভ করতে হবে। এই কনসেপ্টগুলো 4টা টাইপ বললাম, 4টা টাইপের কনসেপ্টই আমার অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, তো এখন দেখো ভেক্টরের দিক কোসাইন নির্ণয়। দিক কোসাইন বলতে অ্যাকচুয়ালি ভেক্টরের দিক নির্ণয়। অক্ষ 3টা আছে এক্স ওয়াই জেড, অক্ষগুলোর সাথে ভেক্টরটা কত কোণে আছে সেটা বের করাই হইতেছে অ্যাকচুয়ালি দিক কোসাইন। এরপরে দেখো টাইপ 5 একক ভেক্টর নির্ণয়। এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একক ভেক্টর নির্ণয়। কিভাবে একক ভেক্টর বের করতে হয়? লম্বা একক ভেক্টর আছে, সমান্তরাল একক ভেক্টর আছে। তো একক ভেক্টর বললে জেনারেলি আমরা সমান্তরাল একক ভেক্টরকেই বুঝে থাকি, তো এটা আমরা শিখব। এরপরে ভেক্টরের যোগ আর বিয়োগ। যোগ বিয়োগ মানে ভেক্টরের অপারেশন। দুইটা ভেক্টর রাশি বা 3টা ভেক্টর রাশি থাকতে পারে, এদের যোগ কিভাবে করতে হয়, এদের বিয়োগ করতে হয় কিভাবে, অপারেশনগুলো আমরা দেখব। এই অপারেশনগুলো আমার কাজে লাগবে মোটামুটি।
এরপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এই 7টা টপিক এই স্লাইডে আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হতেছে ডট গুণন। তো ভেক্টরকে দুইটা উপায়ে গুণ করা যায়, একটা ডট গুণ, একটা হইতেছে ক্রস গুণ। তো ডট গুণকে আমরা আবার কতগুলো সাব টাইপ বা ক্যাটাগরিতে ভাগ করেছি। তো দেখতে পাচ্ছ ডট গুণন ক্যাটাগরি 1 হইতেছে স্কেলার গুণন, গুণফল। তো স্কেলার গুণফল মানে হইতেছে দুইটা ভেক্টর এ আর বি, যদি দুইটা ভেক্টরকে গুণ করা হয় তাহলে আমরা একটা স্কেলার রাশি পাই। তো ডট গুণফলকেই স্কেলার গুণফল বলা যায়। তো স্কেলার গুণফল কিভাবে বের করে আমরা সেটা শিখবো। এরপরে দেখবো দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য স্পেশালি। এটা হইতেছে ঢাকা ভার্সিটি এমসিকিউতে অনেক আসে, ঢাকা ভার্সিটি এই ইউনিটের এমসিকিউতে প্রচুর আসে এই কনসেপ্ট দিয়ে। এরপরে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এই কোণ নির্ণয় করতে গেলে আমার কোন কনসেপ্ট কাজে লাগে, ডট গুণের কনসেপ্টটা কাজে লাগে, এখান থেকেও প্রশ্ন হয়। এরপরে লম্ব বিক্ষেপ নির্ণয়, উপাংশ নির্ণয়, উপাংশ এবং লম্ব অভিক্ষেপ নির্ণয়ের ফর্মুলা এক, বাট লম্ব অভিক্ষেপ হইতেছে একটা স্কেলার রাশি, উপাংশ একটা ভেক্টর রাশি, প্রসেস মোর সেম। এরপরে কৃতকাজ নির্ণয়, এটাও এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কিভাবে কৃতকাজ বের করে, F.S, কাজ এবং সরণের বল এবং সরণের ডট গুণফল হইতেছে কৃতকাজ। আবার উপাংশ নির্ণয়, এই কনসেপ্টটা কিন্তু তোমার খুব বেশি পরিমাণে কাজে লাগবে। কোথায় কাজে লাগবে, সব জায়গাতেই কাজে লাগবে, সবখানেই। তুমি গতিবিদ্যা করতে যাও কাজে লাগবে, তুমি নিউটনিয়ান বলবিদ্যা করতে যাও সেখানে কাজে লাগবে, তুমি কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টার করতে যাও তখন কাজে লাগবে, তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি করতে যাও সেইখানে কাজে লাগবে। এই উপাংশের কনসেপ্টটা তোমার সব জায়গাতেই অনেক কাজে লাগবে। সো এটাকে খুব ভালো মতো আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো এখন ডট গুণটা বুঝলাম, ডট গুণ থেকে আমরা কী কী ক্যাটাগরি পড়বো সেটাও দেখলাম। এরপরে হইতেছে ক্রস গুণফল, ভেক্টরের ক্রস গুণফল। তো ডট গুণফলে আমরা কি করি, দুইটা ভেক্টরের ডট গুণফল হইতেছে একটা স্কেলার রাশি, এটাকে আমরা স্কেলার গুণফল বলি, এবং দুইটা ভেক্টরের ক্রস গুণফল হইতেছে একটা ভেক্টর রাশি, এটাকে বলা হয় ভেক্টর গুণফল। ওকে, এটা আমরা দেখবো একদম বেসিক অপারেশন। এরপরে লম্ব একক ভেক্টর নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট, লম্ব একক ভেক্টর নির্ণয় খুবই ইম্পর্টেন্ট, এটা লম্ব একক ভেক্টর নির্ণয়। এরপরে দুইটা ভেক্টর সমান্তরাল হবার শর্ত, আমরা বলছিলাম কি লম্ব হবার যে শর্তটা আছে ওইটা হইতেছে আমার ঢাকা ভার্সিটি এই ইউনিট এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে, কোশ্চেন ব্যাংক সলভ করলে তোমরা দেখবা। এবং এই যে সমান্তরাল, এইটারও একটা শর্টকাট আছে, এটাও ডিইউ এমসিকিউ এর জন্য অনেক বেশি আসে, দুইটা ভেক্টর সমান্তরাল হবার শর্ত। এরপরে এই ক্রস গুণফলের আরেকটা ক্যাটাগরি হইতেছে ক্ষেত্রফল নির্ণয়। এই ক্রস গুণফল অপারেশনটা দিয়ে ক্ষেত্রফল বের করা যায় সামান্তরিকের ত্রিভুজের। তো এটাও পরীক্ষায় আসে, এটাও ইম্পর্টেন্ট, কোনোটাই কম ইম্পর্টেন্ট না, লেস মোর মানে কম বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো তিনটা ভেক্টর সমতলীয় কিনা এটা যাচাইকরণ, তিনটা ভেক্টর থাকবে, ওই তিনটা ভেক্টর একই সমতলে আছে কিনা এটা যাচাইয়ের জন্য আমার এই ক্রস গুণফল অপারেশনটা ইউজ করতে হয়। এরপরে ঘনবস্তুর আয়তন নির্ণয়, এটাও আমরা কি ক্রস গুণফল অপারেশনটা ইউজ করে বের করতে পারি। তো এই যে 5 আর 6 এই দুইটা ক্যাটাগরি আমি দেখাইলাম, এই দুইটা ক্যাটাগরি হইতেছে তোমার অ্যাডমিশনের জন্য একটু হায়ার লেভেলের জন্য বেশি ইম্পর্টেন্ট। জেনারেলি বুয়েটে এই টাইপের ম্যাথ আসতে পারে, বুয়েট, সিকের ওয়েট এগুলাতে আসতে পারে। এরপরে দেখো দুইটা ভেক্টরের লব্ধি, লব্ধি মানে কি যোগফল। ওকে, দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়। তো লব্ধি বের করার 5টা নিয়ম আছে, লব্ধি বের করার 5টা নিয়ম আছে, আমরা এগুলো দেখব। তো এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এরপরে দুয়ের অধিক ভেক্টরের লব্ধি, এটা হলো তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, একটু লিখে রাখতে পারো, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, দুয়ের অধিক ভেক্টরের লব্ধি কিভাবে বের করতে হয়। এরপরে দেখো নদী নৌকা সংক্রান্ত টাইপ 11, নদী নৌকা সংক্রান্ত। তো এই নদী নৌকা সংক্রান্ত যারা ভেক্টর চ্যাপ্টারটা করছো, এই নদী নৌকা সংক্রান্ত ম্যাথ তোমরা জানো যে কত বেশি ইম্পর্টেন্ট। এটা বোর্ড বলো কিংবা তুমি যেই কলেজে পড়ো, কলেজের যে কোনো পরীক্ষায় ভেক্টর যদি তোমার সিলেবাসে থাকে, নদী নৌকা থেকে অঙ্ক আসবে, এটা ধরেই নেওয়া যায়, ঠিক আছে। এই নদী নৌকা সংক্রান্ত এটা সিকিউ এর জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইখানে আমি 3 স্টার দিছি, জায়গা নাই, যদি জায়গা থাকতো আমি 10 স্টার দিয়ে দিতাম। এরপরে দেখো আপেক্ষিক বেগ টাইপ 12, আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি লব্ধির কনসেপ্ট দিয়ে আপেক্ষিক বেগ পড়াই দিতে পারবো। অ্যান্ড এইগুলো কনসেপ্টটা খুব বেশি বুঝতে হবে, আপেক্ষিক বেগ খুব ইম্পর্টেন্ট তোমার কনসেপ্ট বোঝা।
এবং এই আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে তুমি যে বৃষ্টি ছাতার ম্যাথ আছে না, বৃষ্টি ছাতা কত কোণে ছাতা ধরতে হবে সেটা আসতে পারে, এবং এটাও কিন্তু তোমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ওই বৃষ্টি ছাতার ম্যাথ। এরপরে দেখো টাইপ 13 ত্রিভুজ গঠন সংক্রান্ত, এইটা সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট। সৃজনশীল এটা আসে, মনে করো 3টা ভেক্টর রাশি দেয়া থাকবে, 3টা ভেক্টর রাশিতে অ্যাকচুয়ালি 3টা রেখাংশ প্রকাশ করে বা রিপ্রেজেন্ট করে। তো ওই 3টা ভেক্টর রাশিকে দিয়ে বলবে যে এই 3টা ভেক্টর দিয়ে কি ত্রিভুজ গঠন করা যায় কি না। ওকে, তো তোমার তখন বের করতে হয় কি, যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কনসেপ্টটা কাজে লাগায় করা যায়, আবার এক এক সময় এক এক কনসেপ্ট কাজে লাগায় এগুলো বের করা যায়। তো ত্রিভুজ গঠন সংক্রান্ত এটা আমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। টাইপ 11, 12, 13 এই 3টা সিকিউ এর জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এরপরে দেখো অবস্থান ভেক্টর থেকে বেগ এবং ত্বরণ নির্ণয়, এটা হইতেছে ভেক্টর ক্যালকুলাসের পার্ট। ভেক্টর ক্যালকুলাসের পার্ট, এবং এই যে বেগ এবং ত্বরণ নির্ণয়, এটা কি ডাইনামিক্সের পার্ট না গতিবিদ্যায়? আমরা বেগ এবং ত্বরণ কিভাবে বের করে এটা জানি। তো অবস্থান ভেক্টর থেকে বেগ এবং ত্বরণ নির্ণয়, এটা ভেক্টর ক্যালকুলাসের পার্ট। অবস্থান ভেক্টরের ফার্স্ট ডেরিভেটিভ বেগ, সেকেন্ড ডেরিভেটিভ হইতেছে কি ত্বরণ। তো এইগুলা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের জন্য এমসিকিউতে এটা আসতে পারে, মাঝে মধ্যে আসে, আবার বোর্ড পরীক্ষায় এমসিকিউতে এটা চলে আসতে পারে। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো। আমি মুখে বলতেছি, অনেক কথাই মুখে বলছি, লিখি নাই, সেগুলোও তোমরা একটু লিখে রাখবা বা মানসিকভাবে একটা প্রিপারেশন নিবা, যেটা এখানে আসে, এটা এখানে আসে, এটা এভাবে পড়তে হবে, এখানে বেশি টাইম দিতে হবে, এভাবে একটা ধারণা করে নিবা। এরপরে দেখো ভেক্টর ডিফারেন্সিয়েশন, টাইপ 14 কিন্তু ভেক্টর ডিফারেন্সিয়েশনের একটা পার্ট। তারপরে আলাদাভাবে টাইপ 15 আছে, ভেক্টর ডিফারেন্সিয়েশন কিভাবে করে আমরা দেখব, ভেক্টর ক্যালকুলাস। ওকে, ভেক্টর ডিফারেন্সিয়েশন বা ভেক্টর ক্যালকুলাস, ক্যালকুলাসেরই একটা পার্ট হইতেছে ডিফারেন্সিয়েশন। এরপরে দেখো লন রোলার সংক্রান্ত, লন রোলার টানা সহজ নাকি ঠেলা সহজ? টানা সহজ নাকি ঠেলা সহজ? অবশ্যই টানা সহজ। ওকে, তো কেন সহজ এটাও কিন্তু উপাংশের কনসেপ্ট দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো। এই যে দেখো আমরা একটা টাইপ পড়ছিলাম না, এই উপাংশ কই পড়লাম, উপাংশ পড়লাম কই, আচ্ছা এইখানে পড়ছিলাম উপাংশ। এই যে উপাংশের কনসেপ্ট দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো লন রোলার টানা সহজ না ঠেলা সহজ। তো এইগুলোও কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে কাজে লাগে, এটাও তুমি ইম্পর্টেন্ট লিখে রাখতে পারো। সরি, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। লন রোলার টানা সহজ না ঠেলা সহজ, লন রোলার সংক্রান্ত এটা অনেক ইম্পর্টেন্ট। তো আপাতত এইটাই হইতেছে আমাদের টাইপ। এই কটা টাইপ যদি আমরা করতে পারি তাহলে আমরা বলতে পারি যে এই টাইপগুলোর কনসেপ্ট ক্লিয়ার থাকলে, এইগুলো থেকে যদি আমি ম্যাথ এনাফ প্র্যাকটিস করি, দেন আমি বলতে পারবো যে আমার মোটামুটি ভালো একটা প্রিপারেশন আছে ভেক্টর নিয়ে। এখন আরেকটা কথা বলে রাখা দরকার, এই যে টাইপগুলো আলাদা আলাদাভাবে করাইছি, এই টাইপ একাধিক টাইপ একসাথে করেও প্রশ্ন আসে। কমন সেন্স যে এখানে টাইপগুলো আমি আলাদা আলাদাভাবে দেখাইছি, বাট একাধিক টাইপ একসাথে মিলে, 2-3টা টাইপ একসাথে মিলেও কোশ্চেন হতে পারে। অ্যাডমিশনে এরকম কোশ্চেন আসে, আবার এখন বোর্ড পরীক্ষার সিকিউ তো খুব একটা সহজ হয় না, তো ওইখানেও আসতে পারে। ওকে, সো সেই টাইপগুলোকে আমরা আবার বলবো হেভিওয়েট প্রবলেম। তো আমরা হেভিওয়েট প্রবলেমও করবো যখন কোশ্চেন সলভ করবো বা সামনে লেকচারগুলোতে যাব, তখন আমরা হেভিওয়েট প্রবলেমও সলভ করব। তো আপাতত আমি আশা করি তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে, টাইপগুলো নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে, মোটামুটি আইডিয়া, যে এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য আমার এই টাইপ বা এই টাইপ থেকে কনসেপ্ট জানতে হবে, বা এই টাইপ থেকে প্রশ্ন আসে, কোথায় কেমন প্রশ্ন আসে সেটা নিয়েও হালকা পাতলা কথা বলছি। আমরা যখন এই টাইপগুলা ডিটেলসে কনসেপ্ট বুঝবো, এবং কনসেপ্টের পাশাপাশি আমরা যখন একটা দুইটা করে প্রবলেম সলভ করব, প্রত্যেকটা টাইপ থেকে আমরা কনসেপ্টটা ফার্স্টে ক্লিয়ার হব, দেন হইতেছে আমরা প্রবলেম সলভ করব। তো তখন আমার কাছে আর কোনো কিছুই কঠিন মনে হবে না ভেক্টর থেকে। ঠিক আছে, তো আপাতত আজকে এ পর্যন্তই থাকবে টাইপগুলো সম্পর্কে আইডিয়া। এরপরে আমরা একদম টাইপ 1 থেকে কনসেপ্ট দিয়ে শুরু করব।